মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দাদা ফুল তুলতে আসছিল, আমি চলো আমিও একটু ফুল তুলি আর একটুখানি হাঁটাহাঁটি করি। একদম তো বেরোনো হয় না, পুরো জড় পদার্থের মতো হয়ে গেছি বসে বসে। তা চলো তোমার সঙ্গে একটুখানি হাঁটাহাঁটি করি। নিজের কনফিডেন্স লেভেলটা নেই যে নিজে নিজে একটু ঘুরবো। দাদা ফুল তুলতে এসেছে, পেছনে পেছনে এসেছি। আর আমারও তো তোমরা জানো বাগানটায় ঘুরতে খুবই ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আর সকালবেলাটা বেশ অনেক ফুল টুল হয়ে থাকে তো খুব ভালো লাগে। এই ফুল তোলা হচ্ছে। আর দেখো এই অ্যাডিনিয়াম গাছটায় পিঙ্ক ফুলে কত ফুল হয়েছে, পিঙ্ক ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। বলো কি সুন্দর লাগে। হ্যাঁ, গাছে গাছে ফুল আর সারা বাড়ি গন্ধরাজ ফুলে মম করছে। কি গন্ধ আমাদের বাড়িতে না, এখন শুধু গন্ধরাজ ফুলের গন্ধে গন্ধে ভর্তি। জানি না কতদিন থাকবে। এই প্রচুর আছে এই দিকটা করে। এই যে দেখো, এই আমার হাত যাবে না, দাদাকেই পারতে হবে, এত চাপ নিতে পারছি না এখন আর। হ্যাঁ, তারপরে দেখছি আজকে স্থলপদ্ম ফুটেছে। একটা স্থলপদ্ম ফুটেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, সেটা গোপালকে পুজো করেছি। আজকে কি ফুটেছে স্থলপদ্ম দেখি। এখানে কুড়ি আছে, হ্যাঁ, কিন্তু ফোটেনি, এইগুলো ফুটবে। এদিকেও আছে অনেক। আর বাগানে কি বলতো, বাগানে ফুল দিয়ে পুজো করাটা একটা দারুণ ব্যাপার বলো। একদম বাগান নিজের হাতে ফুল তুলে আর ফুল মানে পুজো দেওয়াটা। দাদা একটু তুলুক, আমি ওই উঁচুতে উঁচুতে ফুল তো আমি তুলতে পারছি না। শরীরটাও তো এখন ঠিক পদার্থের নেই না, শরীরটা থরথর করে কাঁপে। একটু দেখিয়ে দিলাম আমি এসেছি, তারপরে তো আবার ভেতরে গিয়ে ভিডিও আরম্ভ করবো। হ্যাঁ চলো। মোটামুটি পৃথা আসার আগে রান্নাঘরের যেসব টুকটাক কাজ আমি করে রাখি সেগুলো হয়ে গেছে। এবার তার সঙ্গে সঙ্গে দাদার পুজো হয়ে গেল, চা নিয়ে বসে পড়েছি। একদম বুঝতেই পারছো আমার খুব অপছন্দের চা এটা, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। এই চাটা খাবার থেকে না খাওয়া ভালো। আমি দাদাকে বলি এটা কেন যে আমায় দাও, দাদাও সেটাই খাচ্ছে। আমি যা করছি দাদা তাই করছে। তুমি দুধ চা খেতে ভালোবাসো, আমি খাবো না, এই করে জানো। আমাদের বাড়িতে দিনরাত এই চলে। আর আমি বলি একটা অসুস্থ লোকের সঙ্গে একটা সুস্থ লোক থাকলে সেও তো অসুস্থ হয়ে পড়বে, এরকম করো না, শোনে না। তা যাই হোক, কালকে একটা কাণ্ড ঘটিয়েছি। আমি কিচেনে গেলাম, কিচেনে গিয়ে সন্ধেবেলা মানে কি বলবো, একটু ডাস্টিং ফাস্টিং করে এসে কিচেনে গেছি। এবার কিচেনে গিয়ে দাদা দেখি বাদাম খাচ্ছে। এবার আমার তো এই ফ্যাট জাতীয় জিনিসগুলো যতটা কম সম্ভব খাওয়া যায় ততই ভালো আর কি, একদম বন্ধ নয়। তা দাদা বাদাম খাচ্ছে দেখে আমি, দাদা আমার হাতে দুখানা, ঠিক গুনে দুখানা বাদাম দিল। তা আমি দুখানা বাদাম নিয়ে বসে খাচ্ছি। এবার খেতে খেতে হয়েছে কি, দাঁতের ফাঁকে ঢুকে গেছে একটা বাদামের কোনা। তারপরে দেখছি বাদাম খাচ্ছি আর মুখে রক্ত। সেটা বলো দুটো দানা খেয়েছো? দুটো, হ্যাঁ বলেছি, যেহেতু খাওয়া বারণ। এইবার দেখছি মুখে রক্ত, একটা দেখবে রক্তর একটা টেস্ট আসে। তারপরে ছুটে গিয়ে আলমারির কাছে, আমার এই আলমারিটাতে একটা আয়না ফিট করা আছে, তা ওইটাতে আমি ছুটে গিয়ে দেখতে গেছি। গিয়ে দেখছি দাঁতের কোনায় এইটুকু একটা বাদাম ঢুকে গেছে, আর তার থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি তো দেখে প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি, ভয় পেয়ে গেছি, কারণ আমি তো ইকোস্প্রিন খাই। বলি না, বঁটিতে ছুরিতে মানে আমার হাত দেয়াই বারণ। যদি একটু কেটে যায় তাহলে মানে তাকে থামানো সম্ভব নয়। এবার আমার তো দেখে না, দেখছি ওইটুকু বাদাম একটু ফুটে গেছে, তাতে ওইরকম গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি দাদাকে বলিনি। এত আমাকে নিয়ে ও সবসময় অডিট থাকে না, যে দাদাকে এই ছোটোখাটো ব্যাপারগুলো না বলতেও ভয় লাগে, মানে ওরই বোধহয় হাই প্রেশার হয়ে যাবে।
আমি দাদা আমাকে তাও বলছে তোমার কি হলো করছে, কিন্তু আমি কিছু না, শরীরটা ভালো লাগছে না। আর দাদা তখন বলছে ওই ওপরে গিয়ে তুমি ডাস্টিং করেছো, তোমার এখন এসব চলবে না, তুমি শোনো না। দাদা তোমাকে বকর বকর করে বলে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ বাদে চুপ করে আমি যা বলছে বলুন, কিন্তু আমি তো ভয় পেয়ে গেছি। আমার তো এখন সবেতেই প্যানিক অ্যাটাক হয়, এমন আমার হয়েছে না যে আমার কিছু একটু হলেই মনে হয় প্যানিক অ্যাটাক হবে, এক্ষুনি নিয়ে আমাকে ছুটতে হবে আবার হসপিটালে, আবার দাদার কষ্ট। এইটুকু আমার সবসময় মাথায় প্লে করছে আজকাল। তা যাই হোক, তারপরে কিছুক্ষণ বসে বসে দাদা বলা তোমায়, দাদার তো দেখছে আমার শরীরটা খারাপ, আমি কথা বলছি না কিছু না। দাদা বললো তোমায় কিচ্ছু করতে হবে না, এতে ঘুগনি করা আছে ফ্রিজে, আমি গরম করে তোমায় ডিম সেদ্ধ করে আর রুটি দিচ্ছি। আমি রুটি খাবো না, তা বলে একটা খাও। কোনো রকমে ভয় এই দিকটা দিয়ে খেলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে রক্তটা বন্ধ হলো। কি বিপদে পড়েছি বলো তো আমি। আমার মেয়ে আজকে সকালে ফোন করেছিল, বললো তোমার তো হবেই, আমরা যাদের অপারেশন করি তাদের যদি ইকোস্প্রিন চলে, আমরা আগে অন্তত 2 সপ্তাহ ইকোস্প্রিন বন্ধ করে দিই, তারপরে অপারেশন টেবিলে তাকে তোলা হয়। এ তো আমার বহুত জ্বালাতন হয়েছে, কোথাও একটু কেটে কুটে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। তৃষা আসুক, কি রান্না হচ্ছে না হচ্ছে বলে দেবো। হ্যাঁ চল বন্ধুরা, তৃষা এসে গেছে, ও একটু কুটনো কুটে রান্না করবে। আমি মোটামুটি আলু সেদ্ধ ডিম সেদ্ধটা করে রেখে দিয়েছি, ও একটু আমাদের আজকে ডিমের ডালনা করে দেবে। আর দাদার মাছটাও আমি করে রেখেছি, হলুদ ঝোল, ওটা অসুবিধে নেই, ভাতও হয়ে গেছে, সবই মোটামুটি রেডি। ও আজকে কলমি শাক ভাজা করবে আর ডিমের ডালনা করবে, এইটাই খাওয়া। দাদার মাছ আমি করে নিয়েছি। তা ক্যামেরাটা অন করলাম একটা দারুণ জিনিস দেখাবো বলে, মানে কি বলবো, এটা যদি আমি তোমাদের সামনে না দেখাই আমি নিজেকে নিজে ছোট মনে করব। একটা 9-10 বছর 11 বছরের বাচ্চার হাতের কাজ দেখো। এটা হচ্ছে তৃষার ছেলে, এই হ্যান্ডমেড শিশিতে ও এইটা করে আমাকে গিফট করেছে। এই গিফটের কোনো কিছু আমি এর মূল্য দিতে পারবো? সঠিক মূল্যায়ন করা মুশকিল, করাই মুশকিল। ও জানে কাকিমা, মানে আমাকে আন্টি বলে, আন্টি ভদ্র সাজাতে ভালোবাসে, ও নিজের হাতে এটা করেছে। ছেলেটার অনেক গুণ, পড়াশোনায় ভালো, দারুণ ফুটবল খেলে, হাতের গুণ দেখো। আমি এত খুশি হয়ে গেছি, শিশিতে এইরকম হ্যান্ড পেন্টিং করেছে। আমি তাই তৃষাকে বলছি, তৃষা আমাকে যদি কেউ পড়তে বলতো আমি বোধহয় পেন্সিলই ভেঙে ফেলতাম। মানে আমি এত খুশি হয়েছি। দেখো অনেক রকম গিফট জীবনে পেয়েছি, কিন্তু এই গিফটের কোনো মূল্যায়ন হয় না। হ্যাঁ, সত্যি বলছি, ও অনেক ভালো থাকুক, খুব খুশিতে থাকুক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, এইটুকুই চাই। তা তোমাদের ওই জন্যই আমি ক্যামেরাটা অন করলাম, এটা দেখাবো বলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি ভালো লাগছে জানো, অনেক দিন পর দাদা এই দোলনার গদিগুলো তো পাতা থাকে না, এই গদিগুলোকে দাদা ভেতরে ঢুকিয়ে দেয়, কারণ রোদে নষ্ট হয়ে যাবে, বৃষ্টি আছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, ওই জন্য কি হয় দাদা ঢুকিয়ে রেখে দেয়। আজকে বললো চলো তুমি ওপরে চলো, আর রোদ না পড়লে দাদা বারণ পরে আসতে। সত্যি আমি কালকে এসেছিলাম, আমার খুব শরীর খারাপ হয়েছিল ওই গরমে আর রোদেতে। ওপরে তো একটু তাপ থাকে, আর সন্ধে হলেই তোমরা সবাই জানো, তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি, সামনে যে পুকুরটা আছে না আমাদের, আর বুঝতেই পারছো পুকুরের ওপারটাতে অল্প কিছু জায়গা গেলে কোনা এক্সপ্রেস হয়ে, হ্যাঁ নিয়ার বাই একদম, আর বুঝতেই পারছো সাউথ ফেসিং বাড়ি, খুবই হাওয়া। তোমরা গাছপালাগুলো দেখেও বুঝতে পারছো যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে। তা দাদা এই গদিটা পেতে দিল, বললো তুমি আগে একটুখানি বসো এখানে, বসে তারপরে আমি বললাম তাহলে আমি একটু ভিডিওটা স্টার্ট করি, দোলনায় তুলতে তুলতে। তা ভিডিওটাও স্টার্ট করে দিলাম, মানে সন্ধেবেলার ভিডিওটা আর কি।
আর এরপরে একটু হাওয়া টাওয়া খেয়ে গাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটু ডাস্টিং করব, ওপরটা ডাস্টিং করে তারপরে নিচে যাব। তা ঠিক আছে, এখানটা দাদা বসবে, আমি বসে পড়েছি, আর জলের বোতলও সঙ্গে আছে। আর তারপরে যখন ডাস্টিং করব তখন তোমাদের একটু সঙ্গে নিয়েই করব। হ্যাঁ চলো, একটু তো দেখালামই, ছাদে বসে হাওয়া খেলাম, এরপরে ডাস্টিং আরম্ভ করেছি। এখন না মানে গুণের শতগুণে ইচ্ছে সব কিছু করবো, কিন্তু মানে শরীরটা খুব যে পারমিট করছে তাই না। মানে দাদাকেই বলছিলাম একটুখানি জাস্ট ব্যালকনিটা একটু ঝেড়ে টেড়ে দিয়ে এলাম, তাতেই যেন মনে হচ্ছে শরীরটা দুলছে। কিন্তু বলো, এটা প্রশ্রয় দিলে চলবে না, এইভাবে বসে বসে জীবন কাটালে না খুব খারাপ, পুরো একদম মানে অসুস্থ রুগী হয়ে যাব। আর দুদিন বাদে আর শরীর দেবেই না, কাজ করতেও ইচ্ছে করবে না। আমার শাশুড়ি মাকে এরকম দেখেছিলাম, একজন মানে খাটুনতে মানুষ, তাকে খুব ভালোবেসে দাদাতে আমাদের বললাম যে অনেক দিন তুমি খেটেছো, আর করতে হবে না, এবার পুরো রান্না বান্না সব দায়িত্ব আমার, আমি করি বলে মাকে খুব যত্ন করে বসালাম। আর যেমনি বসালাম ব্যাস মায়ের হয়ে গেল। মাকে তারপরে যদি বলি এই চায়ের কাপটা একটু নিয়ে যাবেন, মায়ের সারা শরীর থরথর করে কাঁপতো। অতএব এইগুলো কিন্তু মনকে প্রশ্রয় দিলে হবে না, তাহলে আর জীবনেও আমি কিছু কাজ করতে পারবো না, তা মনে জোর করে করতে হবে। আর বলো, বাড়িটা হচ্ছে আমাদের কাছে একটা মন্দিরের মতো। সত্যি বলছি বন্ধুরা, আমি তো খুব একটা কোনো পুজোতেই আমি মন্দিরে যাই না। আমার বাড়িতেই দেখেছো ঠাকুর আছে, আমি সেই শিবরাত্রি বলো, গোপালী বলো, মা লক্ষ্মী বলো, মা সরস্বতী, সবই আমি বাড়িতেই পুজো করি, আমি আর দাদা। তা আমি মনে করি যে মানে বাড়িটাই হচ্ছে আমাদের কাছে মানে পীঠস্থান একটা। তাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিলে কত ভালো লাগে বলো, পরিষ্কার পরিপাটি করে যদি আমরা তাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর যদি অপরিষ্কার হয়, সেই বাড়িটা থাকতেও ইচ্ছে করে না। আর দেখবে কোথাও একটু বেড়াতে ফেরাতে গেলে, হ্যাঁ, আগে এসে নিজের বাড়ি আর নিজের বিছানা, আহা, এর থেকে আনন্দ আর কিছুতে হয় না। আর ইচ্ছেই করে যে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আমার ক্ষমতা অনুযায়ী। আমি বলছি না যে আমি একদম বিশাল কিছু করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, হ্যাঁ, তবে আমার যা জিনিস আছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তাই এইটা এবার তোমাদের নিয়েই এটা আরম্ভ করলাম। তো হাওয়া দিচ্ছে যে মানে কি বলবো, চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে, একদম এত হাওয়া দিচ্ছে। তা আমার ওপরটা কিন্তু সত্যি একদম মানে কি বলবো, স্বর্গরাজ্য। আর ধুলোও হয় কিন্তু হাওয়ার সঙ্গে সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন মোহিত হয়ে রয়েছি মোহনবাগান ক্লাবের খেলা নিয়ে। এখন মোহনবাগান খেলছে, একটা গোল দিতেই হবে, নাহলে অস্তিত্ব রক্ষার একটা বিরাট প্রবলেম রয়েছে। তো মনটা ওইদিকে কিছুটা ডাইভার্টেড হয়ে এসছে। হাফ টাইমের পরের খেলা আবার সেকেন্ড হাফে হবে, এই গ্যাপেতে আমি তোমাদেরকে একটু শ্যুট করে দেখাই। এই সমস্ত কাছাকাছি করেছি, আর এগুলোকে পাচ্ছি আর কি, রোদে শুকিয়ে টুকিয়ে পাচ্ছি। দেখো কতগুলো জিনিস বলা দরকার। তোমরা যারা নতুন বন্ধু হয়েছো তাদের জন্য দু একটা জিনিস বলি। সেটা হচ্ছে আমার স্ত্রী টিঙ্কু বোস, যার নামে এই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কু, যার জীবনধারাটা এইখানে প্রতিফলিত, সেটাই লাইফস্টাইল উইথ টিঙ্কু। তো তার গত 27শে ফেব্রুয়ারি একটা মধ্যরাতে সেরিব্রাল অ্যাটাক হয়, এবং আমার মেয়ে ডাক্তার তার হেল্পেই হোক যেভাবেই হোক
অ্যাডভাইসে হোক, আমরা ওই বিখ্যাত হসপিটাল মল্লিক বাজার পার্কস্ট্রিটের মোড়ে নিউরোসায়েন্স সেখানে ভর্তি করি এবং আস্তে আস্তে রিকভার হয়। প্রতিদিনের ঘটনা, যারা পুরনো, যারা আমাদের সঙ্গে দীর্ঘ 1.5-2 বছর আছো, তারা দিনের ঘটনা জানো। আমি আর নতুন করে বাড়াচ্ছি না, শুধু আপডেটটা দিলাম। যারা একদম এই হালে লাস্ট 10-15 দিনের মধ্যে আমাদের মেম্বার হয়েছো, আমাদের পরিবারে সংখ্যা এবং মান এবং আমাদের হাত ধরবার অঙ্গীকার করেছো, তাদের সকলকার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তোমরা আমাদের সঙ্গে থাকো। আমাদের দুজনের খুব ইচ্ছে, পয়সার জন্য নয়, আমাদের দুজনের খুব ইচ্ছে আমরা শেষ দিন নিঃশ্বাস পড়া পর্যন্ত তোমাদের সঙ্গে নিয়ে হাঁটতে চাই। প্রতিটি মুহূর্ত আমরা মাঝে মাঝেই বেড়াতে যাই, মাঝে মাঝেই বিভিন্ন ভালো কিছু দেখানোর চেষ্টা করি, সেগুলো তোমাদের নিয়ে। বেড়াতে গেলেও ট্রেন জার্নি থেকে শুরু করে পৌঁছানো, বেড়ানো, প্রতিটি মুহূর্ত তোমাদের শেয়ার করি। যাক, অত্যুক্তি করছি না। একটা জিনিস বলি, আমার সামনের এই এপ্রিলের 20 তারিখে বা বাংলা মতে 21 তারিখে 41তম বিবাহ বার্ষিকী। ঈশ্বর যদি দিন দেন, আমরা সবাই দুজনেই সুস্থ থাকি, আমরা আবার তোমাদের কাছে একটা নতুনভাবে আসার চেষ্টা করব ওই দিনটার জন্য। আমার বউয়ের গুণের আমি কোনোদিন নিন্দে করিনি, এটা আমার স্বভাব বিরুদ্ধ। আমার স্ত্রী এখন যে অসুস্থতায় আছে, আমি তাকে ধরে ধরে ওপরে নিয়ে গেছিলাম, সে গিয়েছিল ওপরের দোতলায় ছাদ বাগানের দোলনায় বসেছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সে যথারীতি ডাস্টিং করে এসে নিচে একটু রেস্ট করে মোহনবাগানের খেলা দেখতে দেখতে গোপাল সোনার সন্ধ্যা আরতি করে। আমি তাকে একটু রেস্ট দিলাম। আমার পাটে পড়লো এই যে কাঁচা জিনিসগুলো, এগুলোকে রিওরিয়েন্টেশনে আনা, মানে কিভাবে সেগুলোকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা যায়। তো এই ব্যাপারে আমি করতে করতে একটা দুটো জিনিস তোমাদের বলি। বৌদি বলছেন যে এটা তো অনেস্ট কনফেশন, তো এটা বলে রাখা ভালো, এর মধ্যে কোনো মিথ্যাচার আমরা তোমাদের সঙ্গে আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যাচার করিনি এবং এটা আমাদের দুজনের স্বভাব বিরুদ্ধ। তো এইভাবে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই 41 বছর বৈবাহিক জীবনে বিছনা করা, সোফা গুছোনো, এই যে মিনিউটস যে সূক্ষ্ম কাজগুলো, সেগুলো কিন্তু আমিই করে এসেছি। আমি বলেছি বৌদিকে যে তুমি বলো, তুমি করছো। লোকে হয়তো জানে না, যারা খুব ক্লোজ তারা একটু আধটু জানে, কিন্তু ও আজ পর্যন্ত কোনোদিন বিছনা করেনি। করলে কিন্তু উল্টো করবে এবং আমার পছন্দ হবে না। কিন্তু স্টিল আমি তো এই অবস্থাতেও সকাল 8টার সময় অফিস গেছি, আমার গাড়ি আসতো, আমি যখন চাকরিতে ছিলাম টাইমে অফিস পৌঁছেছি, কোনোদিন ইনডিসিপ্লিন হয়নি। তো সব কিছু তোমাদের জানানোটা উচিত বলে মনে হলো। এই জায়গাটা আমরা ধোঁয়াশা রেখেছিলাম, তো সেই ধোঁয়াশাটুকু আজকে ক্লিয়ার করলাম। তো এইগুলো আমি এক এক করে রিওরিয়েন্টেশন করছি, এগুলোকে পাচ্ছি, ঠিকঠাক করে গুছোচ্ছি। তোমাদের বলতে গেলে অনেক অনেক বড় ঘটনা, তবে এটা ঠিক মিথ্যাচার নয়, কিন্তু এই জায়গাটা একটু ধোঁয়া তোমাদের ছিল, যেটা তোমাদের জানা দরকার বলে আমরা মনে করছি, সেই জন্যই আমরা জানালাম। আর এগুলো পারতে পারতে তোমাদের সঙ্গে একটু দেখাই যে এই হচ্ছে আমার আরেকটা ভূমিকা আর কি। তো তোমরা দেখো, আমাদের সঙ্গে থাকো, কারণ তোমরা আমাদের প্রতিটি মুহূর্তের সঙ্গী। প্রতিটি মুহূর্তে আমরা তোমাদের নিয়ে হাঁটতে চেয়েছি, যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে দেখাতে চেয়েছি এবং এটাকে রিওরিয়েন্টেশন করছি, সেটাতেও তোমাদের সঙ্গে রাখতে চাই। কারণ আমরা দুজনেই কেউ চাই না যে এর মধ্যে কি করে কি হয়ে গেল এটা জানার তোমাদের দরকারও আছে, অধিকারও আছে বন্ধুত্বের দাবিতে। তো সেইগুলো আমি দিয়ে আজকে শেষ করব। তো কিভাবে সাজালে ভালো লাগবে, কি লাগবে, বৌদি কিন্তু সেটা অক্ষরে অক্ষরে আজও পালন করে না। আমি যেগুলো যেভাবে যা সাজানোর টিপস দিই সেগুলো বৌদি মেনটেন করেন এবং সেই জন্যই আমাদের দুজনের অ্যাডজাস্টমেন্টে আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। যারা খুব ক্লোজ আত্মীয় তারা জানেন যে এগুলো বৌদি আমার সাজানোটাকেই জাস্ট মেনটেন করে যান, কারণ এটা আমার খুব পছন্দের জিনিস। সাজানো গোজানোটা বৌদি আমায় ইন্সপায়ার করেন, কিন্তু কোনখানটা কি ভালো লাগবে সেই আর্টিস্টিক সেন্সটুকু ঈশ্বরের কৃপায় আমার ছিল বা আছে। আমি ক্রেডিট নিলাম না, আমায় ক্ষমা করো আমার ধৃষ্টতা। আমার স্ত্রীর গুণের শেষ নেই, আমার ভালোবাসা আমার হৃদয় দিয়ে তাকে ভালোবাসি, এর মধ্যে কোনো বিড়ম্বনা নেই, বাড়িয়ে বলা নেই।
আর তোমরা তো আমাদের হাত ধরেই যাচ্ছ, প্রতিদিনের ঘটনা তো তোমরা দেখতেও পাচ্ছ, দেখছো। ঈশ্বর আমাকে না চাইতে, না এক্সপেক্ট করতে যে এরকম অসুবিধায় ফেলেছিলেন, তার থেকে তিনিই মুক্ত করেছিলেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। তোমাদের সকলকার প্রতি ভালোবাসা। আজকের এই এপিসোডটুকু শেষ করার জায়গায় নিয়ে এসেছি। আজকে আর বৌদিকে নিয়ে স্ক্রিনের সামনে আনছি না, কারণ বৌদি সকাল থেকে বারবার এসে কিছুটা টায়ার্ড, এবং ও আজকে অনেকটা লোডও নিয়ে ফেলেছে, যেটা শারীরিক অবস্থায় উচিত নয়। তো আজকের মতো শেষ করছি, তোমাদের সকলকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে। সবাই ভালো থেকো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা করেছো তাদের সবাইকে বলি, 1 লাইন 2 লাইন হলেও কিছু লেখো, যাতে মনে হয় আমার বন্ধু কিন্তু আমাদের সঙ্গে আছে, আমরা একসঙ্গে হাঁটছি, হাত ধরে হোক বা কল্পনার চোখে হোক। তোমরা আমাদের সঙ্গে আছো, থাকছো, থাকবে।